নমস্কার। আজ শীর্ষ টাইমসের আড্ডায় আমরা পেয়ে গেছি যুধাজিৎকে, অর্থাৎ অভিনেতা যুধাজিৎ সরকারকে। আমাদের সকলের খুব পরিচিত মুখ, তো আলাপ করে নেব তার সঙ্গে। আচ্ছা, সব থেকে প্রথমে জানতে চাইবো তোমার হাতের এই অবস্থা কেন? হাত না, কাঁধ। কাঁধ? তো আমি একটা শুটিং করতে গেছিলাম ইউপিতে, বেনারসে। তো সেইখানে একটা অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে ঘটনাটা ঘটেছে। আচ্ছা। তো স্কুটার আর অটোর একটা চেজিং সিকোয়েন্স ছিল, তো অটোটা পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছে, তারপরে কাঁধটা ভেঙে গেছে আর কি। আর কাজের তো ক্ষতি হয়ই খুব স্বাভাবিকভাবে, কিন্তু আমরা মাস কয়েক আগেই দেখলাম NH, যেটা NH6। হ্যাঁ, তো সেটা নিয়ে কিছু জানতে চাইবো। মানে এটা তো এক ধরনের একটা থ্রিলার ছিল, তাই তো? একেবারেই। তো NH6 মানে হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল, কারণ সম্পূর্ণ রাস্তায় শ্যুট করা হয়েছে ব্যাপারটা। আউটডোর শ্যুট ছিল, মানে একদম 99% শুটিং আউটডোর ছিল, 1% বোধহয় ইনডোর। তো হ্যাঁ, সেই সব চ্যালেঞ্জেসগুলো ছিল সিরিজটার। খুব মজা করেছি আমরা শ্যুট করতে গিয়ে। আর জন হালদার খুবই ভালো একজন পরিচালক, খুব সাপোর্ট করেছেন, দেবুদি ছিলেন। তো হ্যাঁ, মজা এসছে। রাজেশ দা ছিল, তো খুব মজা করে কাজটা করেছি। রাজেশ শর্মা, ওনার সাথে কাজ করতে কেমন কেমন লাগে ওনার সাথে কাজ করতে? রাজেশ দা খুবই মানে ভালো একজন কো অ্যাক্টর, মানে কোঅপারেটিভ অ্যাক্টর যাকে বলে। তো রাজেশ দা ইজ ভেরি সাপোর্টিভ ইন দ্যাট ওয়ে। আর আমাদের ওয়ার্কশপও হয়েছিল NH6-এর সময়। তো হ্যাঁ, খুবই মানে ভালো প্রসেসে গেছে শুটিংটা। তো রাজেশ দা ওয়াজ ভেরি সাপোর্টিভ। হ্যাঁ। আচ্ছা, আজকের যে যুধাজিৎকে আমরা চিনি, আমরা কিন্তু যুধাজিৎকে কয়েক বছর আগেও একটা অন্যরকম রূপে চিনতাম। সেটা হচ্ছে ফিল্ম ডাইরেকশনের একটা ব্যাপার ছিল। আমি পুরনো ইন্টারভিউতেও দেখেছি যে ফিল্ম ডাইরেকশন নিয়ে অনেক কথা যুধাজিৎ বলেছে সেই সময়। তো সেগুলোর কি হলো? সেগুলো কি হতে পারে? কি রূপ পেতে পারে? একটু পুরনো দিনে যেতে চাইছি। এই মুহূর্তে তো আমি ডিরেকশন নিয়ে কিছু ভাবছি না। পরবর্তীকালে হয়তো করতে পারি, মানে এখন নয় একেবারেই। লিখতে ভালোবাসি খুব, তো হ্যাঁ, লেখাটা চলছে। আগে খুব ইচ্ছে ছিল ডিরেকশন দেওয়ার, কিন্তু যেটা হচ্ছে অভিনয়টা সামহাও আই লাভ মোর। তো যখন অভিনয়ের চান্স এলো, তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, অভিনয়টা, কারণ আমি নাটকের স্টুডেন্ট, আই হ্যাভ বিন আ থেসপিয়ান থ্রু আউট মাই লাইফ। তো সেই হিসেবে আমি ভাবলাম যে না, আমার অভিনয়টা করা উচিত। তো ইনিশিয়াল স্টেজে অভিনয়টা খুবই, মানে আমি ভেবেছিলাম যে কোনোভাবে মানে সিনেমা বা এই আর্ট মিডিয়ামের সাথে আমাকে যুক্ত থাকতে হবে, কারণ আমি আই এম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি। আমাদের ব্যাপারটাই হচ্ছে যে সবার আগে পড়াশোনা করে চাকরি করতে হবে। ভবিষ্যতে কখনো ডাইরেক্টর যুধাজিৎকে আমরা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো দেখতে চাই। আমি দেখতে চাই ভবিষ্যতে যুধাজিৎ ডিরেকশন দিচ্ছে। আচ্ছা, যদি ডিরেকশন দেন যুধাজিৎ, তাহলে কি বিষয়ে সিনেমা করতে চাইবে বা আগ্রহী হবে? বিষয় আমার অনেকগুলো মানে নিজস্ব ভাবা গল্প আছে, যেগুলো আমি বানাতে চাই সবার আগে। তো বেশিরভাগই ইজ কি মানে ইটস রিয়ালিটি, টু বি অনেস্ট। এবার রিয়ালিটি ক্যান বি কমিক, ট্র্যাজিক। এবার ট্র্যাজিকের মধ্যেও কমিক থাকে। তো এই জিনিসগুলো আমাদের এখানে খুব একটা আমরা দেখি না, যেটা আমি জানি না তুমি ইরানিয়ান ফিল্মস ফলো করো কিনা, বা কোরিয়ান ফিল্মস, এইগুলোতে আমরা অনেক কিছু দেখতে পারি। ওয়ার্ল্ড ফিল্মসে এই জিনিসগুলো থাকে। আমাদের আগে ওই VCR টেপ হতো, তো ওই বাবা ক্যাসেটস নিয়ে আসতো নানা রকম। তো সেইখান থেকে ভালোবাসা, সিনেমা দেখা নানা রকম। তো এরকম একটা ইয়ে থেকে যখন ভাবছি, তো ওরকম টাইপেরই একটা সিনেমা বানাবার ইচ্ছে আছে আমার। তার মানে ইরানিয়ান সিনেমায় যেরকম ছোট ছোট একদম সাধারণ মানুষের একদম জীবন চর্চার খুব সাধারণ, হয়তো গল্প বিশাল কোনো মোচড় নেই গল্পে, একদম সাধারণ ঘটনা দেখানো, মানে একটা সাধারণ ঘটনা ধরেই পুরো সিনেমাটা, এবং সেই ঘটনাটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা রিয়েল লাইফে হয়। মানে আজকের পুরো দিনটা নিয়ে একটা সিনেমা বানানো যায়, সেটা আমরা ভাবছি না। ভাবনাটা কিন্তু আমরা দেখে এসেছি, ইরানিয়ান সিনেমা কিন্তু এটা আছে যে আর্ট ফিল্মের নামে বোরিং সিনেমা কেটার করা হয়। মানে একটা স্লো মোডে চলছে, সবাই স্লো অ্যাক্টিং চলছে, স্ক্রিপ্টের ডায়লগ স্লোভাবে বলা হচ্ছে, বা সিনের প্রগ্রেশনটা ঠিক মতো হচ্ছে না। তো সেইগুলো তো মনে হয় মানে ইরানিয়ান সিনেমা হ্যাজ ব্রোকেন ইট, বা কোরিয়ান সিনেমা, যে আর্ট ফিল্ম বানাতে গেলে ইট কান্ট বি এন্টারটেনিং, এরকম নয়। এই পিসটা আমাদের মিসিং, মানে ইন্ডিয়ান ফিল্মসে সত্যিই মিসিং। তো যদি ধরনের সিনেমা আমাদের এখানে হয়, কতটা দর্শক নিতে পারে বলে তুমি একজন অ্যাক্টর এবং উড বি ডাইরেক্টর হিসেবে মনে করছো? এই প্রশ্নটা সবাই করে, কতটা দর্শক নিতে পারবে। আমার মনে হয় নিতে পারবে, না নেওয়ার কিছু নেই। মানে জিনিসটা সিম্পল, মানে
সিম্পল সিনেমা ক্যান ক্যান শো ওয়ান্ডার্স। সবাই টিভির সামনে বসে পড়তো, ওই ফ্যামিলি ড্রামা সিরিয়ালসগুলো হতো, তো সেই সময়টা অনেকটা চলটা পাল্টে গেছিলো। এবার জিনিসটা কিন্তু আমাদের হাতেই, যে আমরা কিভাবে নিজেদের অডিয়েন্সকে মানে এগিয়ে নিয়ে যেতে পারি, বা রিলেটেবল বক্তব্য বলতে গেলেই যে আমাকে মানে বিশাল কিছু করতে হবে সেটা নয়। আমি যদি স্টিক টু দ্য গ্রাউন্ড লেভেল, সেইভাবেই সিনেমাগুলো করা যায়, কিন্তু সেই চেষ্টাটা আমাদের নেই। কি সেটা করতে চাইবে কখনো? একেবারেই আমি করতে চাই, কারণ এরকম অনেক গল্প আছে যেগুলো মানে মানুষ দেখতে পছন্দ করবে, এবং জানা উচিত যে এরকম ঘটতে পারে। অনেক ঘটনাই তো ঘটে জীবনে। একটা মানে প্রত্যেকটা গল্পের শেষে একটা করে টুইস্ট থাকে, খুব ইম্পর্টেন্ট টুইস্ট। তো সেইটাতে পুরো গল্পের ইয়েটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন যে দুটো পরিষ্কার ভাগ হয়ে গেছে, এখন নয়, এটা বেশ কিছুদিন আগে থেকেই হয়ে গেছে ভারতীয় সিনেমায়। একটা কমার্শিয়াল সিনেমা, আর একটা হচ্ছে কমার্শিয়াল সিনেমার বাইরের একটা আর্ট হাউস আর কি, যেটা। তো কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে তুমি কতটা স্বচ্ছন্দ? কমার্শিয়াল সিনেমার ব্যাপারটা তুমি কতটা স্বচ্ছন্দ অভিনয়ের দিক থেকে? না, আমি কমার্শিয়াল কাজ করেছি। কমার্শিয়াল কাজ করতে মজা হয়, এবং ইটস ভেরি ডিফিকাল্ট। অভিনয়ের দিক থেকে খুবই ডিফিকাল্ট একটা মানে প্রসেস কমার্শিয়াল কাজ। তো হ্যাঁ, আমি এটা করতে তো চাই, কিন্তু যেটা বলছিলাম, যদি কোনো বক্তব্যই না থাকে কমার্শিয়াল কাজটায়, তাহলে একটা প্রবলেম। বড় বড় কমার্শিয়াল সিনেমায়, ভালো কমার্শিয়াল সিনেমায় একটা বক্তব্য থাকে, যেটার সাথে অডিয়েন্স রিলেট করে, যে আমার এই জিনিসটা আমি খুব মানে আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট কমার্শিয়াল ফিল্ম মেকার্স ইজ রাজকুমার হিরানি। তুমি রাজকুমার হিরানি যে কোনো সিনেমা উঠিয়ে দেখে নাও, প্রত্যেকটার সাথে তুমি কানেক্ট করতে পারবে। ইভেন আমি সঞ্জু দেখলাম যখন, আই এম নট আ হিউজ ফ্যান অফ সঞ্জয় দত্ত বা হিজ পার্সোনাল লাইফ, বাট ওয়েন আই ওয়াচ সঞ্জু আই ফেল যে না, সামথিং আই ক্যান কানেক্ট টু, দ্যাট হিউম্যান মানে কানেকশন ক্যান বি সিন। আচ্ছা, বাংলা ইন্ডাস্ট্রির দিকে যদি একটু তাকানো যায়, বর্তমানে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির অবস্থাটা ঠিক কী রকম? তুমি যেহেতু ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ, তাই তোমাকে জিজ্ঞাসা করাটা এটা খুব স্বাভাবিক, যে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন কমার্শিয়াল ক্ষেত্রটায়? আমি জানি না, আমি সত্যিই জানি না। মানে আমি খুবই ছোট একটা মানুষ এইসব ব্যাপারে কথা বলার, যে কী অবস্থা কমার্শিয়ালি আমাদের, বা কমার্শিয়াল সিনেমার কী অবস্থা। কারণ আমি যেটা বলছিলাম, আই এম ভেরি স্মল, ইন্ডাস্ট্রি ইজ হিউজ। সো আমার সেই জায়গাটা নেই এরকম করে বলার যে কমার্শিয়াল সিনেমার কী অবস্থা, কারণ আমি খুব একটা কমার্শিয়াল সিনেমার যে মুখ তা তো নয়। আই প্লে ক্যারেক্টার্স মোস্ট অফ দ্য টাইমস, আর যেগুলোতে লিড করি সেগুলো হচ্ছে খুবই মানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বা সিরিজ। তো সেই হিসেবে আই অ্যাম নো ওয়ান টু সে দিস। তোমার এখন আপকামিং কাজের দিকে একটু আসি, মানে তুমি এখন কি করছো বা কি করবে, মানে আপকামিং কী কী আসছে, আমরা কীভাবে দেখতে পাবো তোমাকে, সেগুলো একটু যদি জানতে পারি। তো আড্ডা টাইমসে আজকে 22 তারিখ রিলিজ করেছে সিন এখন স্ট্রিম করছে। তাছাড়া এই বছর কিছুদিন আগে আমার বেরোলো NH6। পরের বছর কয়েকটা কাজ আসছে, তার মধ্যে একটা মানে হইচইয়ের কাজ আছে, যেটা বলছি না এখন, কারণ ওরা অ্যানাউন্স না করলে আমি বলতে পারবো না, তো লেট দেম অ্যানাউন্স। তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট কয়েকটা সিনেমা আসছে, সুপারম্যান বলে একটা সিনেমা করছি, খুবই মজার একটা সিনেমা। তাছাড়া তুরুপের তাস বলে একটা সিনেমা আসছে, যেটাতে রনিদা এবং সৌরভদা আছে সঙ্গে, ওটাও খুবই মজার একটা সিনেমা। তাছাড়া সিরিজ আছে কয়েকটা, হিন্দি কাজ আছে কয়েকটা। আচ্ছা, আমি একটু অন্যরকম প্রসঙ্গে আসি। এখন যে সিনেমাগুলো হচ্ছে, তার মধ্যে ছোটদের কোনো সিনেমা, ছোটদের জন্য কোনো সিনেমা সেরকমভাবে হয় না। এই ব্যাপারটা নিয়ে কিছু বক্তব্য আছে তোমার, যে অ্যাজ অ্যান অ্যাক্টর, বা তুমি যদি কোনোদিন ডাইরেকশনে আসো, ছোটদের কথা কি তুমি ভাববে? একেবারে আমার আমি নিজে খুবই আই এম লাইক চাইল্ড, ঠিক আছে, আই এম আ কিড মাই সেলফ। আমি নিজে মজা করতে খুব ভালোবাসি। যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে ছোটদের নিয়ে সিনেমার তো একেবারেই হয় না। আমার শেষ ভালো লাগা ছোটোবেলাকার সিনেমা, মানে ছোটদের নিয়ে সিনেমা বা ছোটদের জন্য সিনেমা বাংলা থেকে বানানো হয়েছে, সেটা হচ্ছে তোমার পাতালঘর। এবার পাতালঘর কোন সালে বানানো হয়েছে তুমি দেখে নাও, এখন কোন সাল চলছে, 2023। এর মাঝখানে কি কোনো ভালো বাচ্চাদের সিনেমা আছে? আই ডোন্ট থিঙ্ক সো, নেই। আমি নিজে দুটো বাচ্চাদের সিনেমা করেছি, ইসেতে আছে, জিতে আছে, খুবই মজার দুটো সিনেমা। কিন্তু সেই মানে বেসিক্যালি ওটা ZBCO, তোমার ওই জি এর একটা সেকশন আছে, অরিজিনাল ফিল্মস, জেড বাংলা, হ্যাঁ, জি অরিজিনালস। তো সেইখানে আমি দেখি, হ্যাঁ, জি এই কাজগুলোতে বাচ্চাদের নিয়ে কাজ করে।
বাচ্চাদের সিনেমা, কিন্তু সেটা ছাড়া খুব একটা হয় না এটা। নেই, এখন আমরা একটু দেখি যে একটু অ্যাডাল্ট কন্টেন্ট এবং স্ল্যাং ইউজ প্রচুর হয়। এইটার কি কোনো মানে একটা ধারাবাহিকতা চলছে? এটা যবে থেকে ওয়েব সিরিজ এসছে আর দিন দিন যেন এটা বাড়তে থাকছে। এটা হয়তো খারাপ কিছু নয়, একদিন অ্যাকসেপ্টেবল হবে, হয়েও উঠেছে যথেষ্ট। তবু শিল্পের কি এটা হওয়া উচিত মাধ্যম এতটাও ভালগারিটি বা এতটাও মানে বিনা কারণে ভালগার সিন দেখানো এই ধরনের বা স্ল্যাং ইউজ করা প্রচুর, এটার ব্যাপারে কি কিছু বলবে না? এটা আমার মনে হয় ভালগার সিনটা অনেকটাই কমেছে আগের থেকে। সিনস হয় না, আগে এক সময় হতো, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। হ্যাঁ, গালির ক্ষেত্রে সেটা বেসিক্যালি রিয়ালিটি দেখাতে গিয়ে বা রিয়ালিটি চেক করাতে গিয়ে বেশি গালি বেরিয়ে যায় মাঝে মাঝে, এবং কিছু কিছু গালির মানে অ্যাক্টাররা মানে ক্যারেক্টার হিসেবে মাঝে মাঝে গালি দিতে থাকে, মানে এতটাই ঢুকে যায় চরিত্রে, তো গালিটা নর্মালি বেরিয়ে আসছে, তখন ডিরেক্টর কিছু বলে না, কারণ সেইভাবে সেন্সরশিপ নেই যেহেতু, এবং ভালো লাগছে দেখতে, তখন ডিরেক্টর বলে ঠিক আছে চলো রাখা যায়। মানে সবসময় যে স্ক্রিপ্টে গালি লেখা থাকবে সেটা নয়, মানে একেবারেই সেটা নয়। তার মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে যেহেতু সেন্সরটা এখনও কাজ করছে না, সেই জন্য এখনও চলছে। আচ্ছা, আমরা যখন দেখছি যে ওয়েব সিরিজে এত ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করা হচ্ছে, এত নতুন নতুন ধরনের চিন্তাভাবনা গল্প আসছে, সিনেমাতে সেই ধরনের গল্প কিন্তু নতুন কিছু গল্প প্রয়োগই করা হচ্ছে না, কোনো এক্সপেরিমেন্টসের দিকে যাচ্ছেই না সিনেমা, বাংলা সিনেমা একই রকম সিনেমা, অথবা পুরনো একটা কোনো সিনেমা তুলে তার রিমেক করা, অথবা ব্যোমকেশ, ফেলুদা। হ্যাঁ, তো কেন এত একঘেয়েমি কেন? যেখানে ওয়েব সিরিজে এত ভালো ভালো কন্টেন্ট, তার মানে লেখকের তো ভালো লেখকের, ডাইরেক্টরের কোনো অভাব নেই, তাহলে সিনেমাতে কেন নয়? ব্যাপারটা হচ্ছে যে লেখক ডিরেক্টররা অন্যরকম কাজ করতে চায় না সেটা নয়, আমার মনে হয় আমাদের এখানকার যারা প্রোডাকশন হাউসেস আছে তারা হয়তো সেভাবে ভরসা করতে পারছে না এখানকার আর্টিস্টদের ওপর। হতে পারে, আই এম নট শিওর, কারণ আমিও একজন মানে খুবই ছোট একজন আর্টিস্ট এখানে, তো আমি বলবো যে প্রোডাকশন হাউস কী করা উচিত সেটা তো আমি বলতে পারি না। তবে হ্যাঁ, এই ব্যাপারটা ঠিকই যে মানে আমাদের জনরা খুবই রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমাদের এখানে হরার খুব কম হয়। এই রিসেন্টলি দুটো হরার বেরিয়েছে, একটা আড্ডাটেন্সে বেরিয়েছে, একটা হইচইয়ে বেরিয়েছে। তাছাড়া তুমি তার আগে দেখো 4-5 বছর কিছু নেই সেভাবে। বা কারণটা কি? হরর, থ্রিলার, এগুলো এত থ্রিলার তাও হয় কি জানি না, মানে থ্রিলারই তো করি আমরা বেশিরভাগ সময়, থ্রিলার অর ফ্যামিলি ড্রামা, এই দুটো জনরা ডিপেন্ডেন্ট বাংলা সিনেমা, আর ডিটেকটিভ যেটা আমাদের ব্যোমকেশ, ফেলুদা যেটা বলছিলে, কিন্তু মানে তাছাড়া কমেডি নেই বা রোম্যান্টিক সিনেমা বা সিরিজ নেই সেই অর্থে, বা ধরে নাও বা হরর জনরা, কমেডি আর কি রোম্যান্টিক, আরও না কত জনরা মিসিং, অ্যাকশন হয় না। তো এই জিনিসগুলো কেন হয় না বা কী জন্য হয় না বলা মুশকিল। হয়তো মানে আইদার ভরসা করতে পারেন না আমাদের এখানকার প্রোডাকশন হাউস যারা আছেন, দিস ইজ আ লজিক, অর আমাদের সেইভাবে সেই অর্থে হয়তো ক্যাপেবিলিটি নেই এই সিনেমাগুলো বানাবার। এবার সেইটা ক্যাপেবিলিটি নেই মানে নিজেকেও প্রশ্ন করা যে আমার ক্যাপেবিলিটি আছে কিনা, নেই নয়, মানে গল্প তো আছে, আমি নিজেও শুনেছি অনেক গল্প যেগুলো বানানো হয়নি বা প্রোডাকশন পাইনি, সেই গল্পগুলো খুব ভালো ভালো গল্প, কিন্তু হয়নি বানানো, কারণ তারা ফাইন্যান্স পাচ্ছে না বা প্রডিউসার্স পাচ্ছে না। এবার এইটাও কিন্তু তুমি দেখবে গিয়ে লাস্টে আমাদের অনেক প্রোডাকশন হাউসেস বা পিআর বলে, প্রমোশনস যারা করে, যে অডিয়েন্স নেবে না। হ্যাঁ, এইটা কেন? তারা যখন ওয়েব সিরিজ দেখছে নিতে পারছে, সেই একই অডিয়েন্স কেন সিনেমায় দেখবে না? সিরিজেও তো তুমি দেখো না, তুমি ওয়েব সিরিজে তুমি যদি দেখো তুমি কটা জনরা পাবে? কমেডি কটা আছে? কমেডি কিন্তু নেই। তুমি রোম্যান্স জনরায় কটা পাবে? তুমি বাইরে দেখে নাও, তুমি অ্যামাজন প্রাইমে খুলে দেখে নাও বা নেটফ্লিক্স খুলে দেখে নাও, সব জায়গায় আছে, আমাদের এইখানে হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না, কেন হচ্ছে না সেটা বলা খুব মুশকিল। মানে আমি করতে চাই, মানে অন্য রকম কাজ, অন্য জনরার কাজ করতে চাই, মানে ভূতের, মানে হরার কিছু হলো, এবং হরারে যে শুধু ভূতের হয় সেটাও নয়, একদমই নয়। এবার সেই জানি না, সেটাও বোঝানো মুশকিল যে হরার মানে যে শুধুই ভূত হবে সেটা নয়, হরার অন্যরকম করেও দেখানো যায়। আমরা থ্রিলারেই ফেসে গেছি, থ্রিলার, ডিটেকটিভ এই চলছে। আর যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি, মানে তুমি তো থিয়েটার থেকে তোমার প্রথম শুরু অভিনয়, তো থিয়েটারকে কি এখনও ভালোবাসো? থিয়েটারে কি কোনো এখনও পর্যন্ত থিয়েটারের হয়ে কোনো কাজ করার ইচ্ছা বা ভবিষ্যতে কিছু?
থিয়েটার করতে গেলে যেটা আমি রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে অনেক সময় লাগে, মানে দিতে হয়। অভিনেতা হিসেবে তোমাকে অনেক সময় দিতে হবে স্টেজে। আমি এখন এই মুহূর্তে দিতে পারছি না। আমি যদি এখন সেই হিসেবে আমি করতে চাই নাটক, কিন্তু আমি যদি একটা নাটককে কমিট করি এই মুহূর্তে যে আমি করব, এবং সেই হিসেবে সময় দিতে পারলাম না, তাহলে আমার না কেমনি খুঁত করবে। ইন্টারভিউয়ের একদম শেষের দিকে চলে এসেছি, তো একটা প্রশ্ন আমি লাস্ট করতে চাই। শুটিং করতে গিয়ে কোনো অদ্ভুত অভিজ্ঞতা কিছু সম্মুখীন হয়েছে কখনো? সে যে কোনো রকম হতে পারে, সামথিং স্পুকি হতে পারে, বা কিছু ধরো অন্যরকম কিছু একটা কোনো মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিছু ফেস করেছো কি না, কিছু মানে কোনো রকম এমন কোনো ঘটনা যেটা খুব ট্রিকি একটা ঘটনা বা কিছু একটা? একটা মজার ঘটনা বলতে পারি, হ্যাঁ অবশ্যই। এবং আই থিঙ্ক উই ক্যান লার্ন আ লট অফ থিংস ফ্রম দ্য ঘটনা। আমি একটা সিরিজ করেছিলাম ব্যাধ বলে, অভিরূপের সিরিজ, হইচইয়ে আছে। তো ব্যাধে আমি একটা চরিত্র প্লে করেছিলাম যে কুকুর বেড়াল মারে, মানে হি ইজ অ্যান অ্যানিমাল অ্যাবিউজার, প্রপার। আর আমি ইন রিয়েল লাইফ আই এম অ্যান অ্যানিমাল লাভার। আমার বাড়িতে কুকুর আছে, বেড়াল ছিল, নানা রকম জন্তু। আমি ছোটোবেলা থেকে এর মধ্যেই বেঁচেছি। তো ডিরেক্টরেরও অদ্ভুত, মানে অভিরূপেরও অদ্ভুত প্রসেস মাথায় চলেও আমাকে বলেছিল যে ইউ হ্যাভ টু প্লে দিস ক্যারেক্টার, যে হচ্ছে একজন অ্যানিমাল অ্যাবিউজার, কুকুর মারে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমাকে বলছে তুই কুকুর সামলাতে পারবে তো? হ্যাঁ, যে কী কুকুর? বলছে রাস্তার কুকুর, এখানেই মানে যেখানে শুটিং করছি যে বাড়িটায়, সেই বাড়িটায় থাকে। আচ্ছা ঠিক আছে। আমি তো সিন পেয়েছি, সিন দেখলাম। তো একটা যারা দেখেছে ব্যাট তারা জানে যে একটা বস্তায় কুকুরটাকে ঢুকিয়ে মারা হচ্ছে। তো এটা লেখা রয়েছে সিনে। তো আমি অভিরূপকে জিজ্ঞেস করেছি কী ব্যাপার এটা, মানে কী করে আমরা শ্যুট করবো ভাই? তো বললো তুমি আসো না সেটা, তারপরে দেখছি। তো যাই হোক, গিয়ে সেটে দেখছি কুকুরটা রয়েছে। এবার ওকে সবাই মিলে আমরা আদর করেছি, যা হয়। সুন্দর মিষ্টি দেখতে, ওকে নিয়ে ঘুরছি সারাক্ষণ ঘুরছি, ওকে নিয়ে খাবার খাওয়াচ্ছি, এসব হচ্ছে। এবার শ্যুটও চলছে তার মধ্যে। এবার ফাইনালি আমরা ওই সিনটা শ্যুট করতে যাব যেখানে ওকে বস্তায় ঢুকে মারা হবে। খুবই সিম্পল, কিন্তু এমন কিছুই নয়, মানে অভিরূপ খুবই সুন্দরভাবে জিনিসটা শ্যুটিং করেছে। আমরা দুটো শট নিয়েছি, একটা হচ্ছে মানে কুকুরটাকে জাস্ট বস্তায় ঢোকাতে যাব, ওখানে অভিরূপ কাট করে দিচ্ছে, এবং তারপরে আমরা বেসিক্যালি বস্তায় দেখাচ্ছে একটা বালিশ ঢুকিয়ে রক্তাক্ত অবস্থায় আমরা মারছি। তারপর এবার মজার কথাটা হচ্ছে আমরা পরের শটটা আগে করেছি, ঠিক আছে, মানে বালিশটাকে ঢুকিয়ে আগে মেরেছি। সেই সময় কুকুরটা সামনে ছিল, সে এবার দেখেছে যে কী ব্যাপার, মারামারি হচ্ছে, রক্তাক্ত ব্যাপার স্যাপার, কে আছে ভাই ভেতরে? যাই হোক, তারপরে ওকে ডাকা হয়েছে, নিয়ে এসে করে দেখছে ওকে। এবার ওই শটটা নেওয়া হবে যে ওকে বস্তায় ঢোকানো হবে, অতটা বস্তায় ঢোকানো হচ্ছে না কিন্তু, মানে এমনি মুভ করছে কাট। ও এবার ওকে নিয়ে বস্তা দেখে ও পালিয়ে গেছে। ও আর নেই ওখানে প্রায় 1.5-2 ঘন্টা। ওকে তারপরে মানে আয় বাবা চু আয় বাবা করে ওকে আনা হলো। খুবই ছোট শট, মানে 3 সেকেন্ডের শট, ওটা নিতে গিয়ে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা প্রায় কেটে গেল। এবার ওখান থেকে বোঝাও যায় মানে মানুষ ভরসা করা, মানে কুকুর বেড়ালরাই বলে দিচ্ছে যে এক্ষুনি আদর করছিল, খাওয়াচ্ছিল, এখন দেখো মানে মারছে। ওকে কিন্তু কোনো জন্তু জানোয়ার মারছিলাম না, বালিশ। ও কিন্তু দেখেছে সবই, যে বালিশ ঢুকলো, বালিশটাকে মারা হচ্ছে। কিন্তু ওর মনে এতটা ইম্প্যাক্ট ফেলে দিয়েছে ব্যাপারটা, যে এই মানুষটা এতক্ষণ ভালোবাসছিল, এক্ষুনি মারছে। এবং ওদের মানে রাস্তার কুকুর বেড়ালদের কিন্তু মেন্টালিটি ওরকম হয়ে গেছে। তুমি দেখবে ওরা পট করে ভয় পেয়ে যায় প্রথমেই কোনো মানুষ দেখলেই, খাওয়াতে গেলে দেখবে পিছিয়ে যাচ্ছে। এগুলো হয় কারণ মানুষ ওরকমই, তাদের অভিজ্ঞতাই তাদেরকে মানে। এবার ওদের অভিজ্ঞতা থেকে দেখা যায়, মানে আমরা নিজেদের ইয়েটা দেখি ওদের চোখে, যে আমাদের কি অবস্থা মানুষ হিসেবে, আমরা কত বড় ফেলিয়ার। আমরা পৃথিবীটাকে ভালো করে রাখার কথা ছিল, কিন্তু আমরা ধ্বংস করে দিয়েছি পৃথিবীটাকে। এটাই হচ্ছে আমাদের আসল চরিত্র, মানুষের আসল চরিত্র। খুব ভালো লাগলো কথা বলে আজকে যুধাদিতের সাথে। আমি আবারও কখনো ডাকতে চাই, আরও কখনো আলাপ করতে চাই, আরও গল্প করতে চাই। তো আপকামিং যে তোমার প্রজেক্টগুলো আসছে তার জন্য অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। তো সবাই সাবস্ক্রাইব করে ফেলো এবং দেখো, সাপোর্ট করো এই চ্যানেলটাকে। হোপফুলি আরও আমরা কাজ দেখবো, পরবর্তীকালে আরও বেশি ইন্টারভিউস দেখবো। এবং খুব ভালো লাগলো আমার। আবার নিশ্চয়ই তোমার যদি আমাকে ভালো লেগে থাকে, প্লিজ কল মি ব্যাক।
আমার খুব মজা হলো হ্যাঁ ইন্টারভিউটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। থ্যাংক ইউ।